আরও একটা ম্যাচ জয়, সেই সাথে বাংলাদেশের সিরিজটাও নিশ্চিত হয়ে গেছে। 5 ম্যাচের টি-20 সিরিজ, যেখানে প্রথম 3টা ম্যাচে টানা জিতে বাংলাদেশ সিরিজটা জিতে নিয়েছে। এটা আসলে বড় খবর হতে পারত, কিন্তু যেহেতু দলটা জিম্বাবুয়ে, যেহেতু আপনি জিম্বাবুয়ের সাথে খেলছেন আর যে অ্যাপ্রোচে খেলছেন, তারপর আসলে এই সিরিজ জয় আসলে খুব বেশি আনন্দিত হওয়ার কিছু নেই, যেহেতু সামনেই বিশ্বকাপ। এই বিশ্বকাপের আগে এই যে সিরিজটা হচ্ছে, এই সিরিজের খেলার মান নিয়ে অনেক প্রশ্ন উঠছে। কয়েকদিন ধরে আমরা কথা বলছি। আমরা গত পরশুদিন যে ভিডিওটা বানিয়েছিলাম সেকেন্ড ম্যাচের পরে, সেখানে আমরা বলার চেষ্টা করেছিলাম যে এই সিরিজটা আসলে মানুষকে বোকা বানানোর জন্য, মানুষকে চোখে ধুলো দেওয়ার জন্য এরকম একটা সিরিজ আয়োজন করা হয়েছে, যেখানে বাংলাদেশের, আপনি যদি বিশ্বকাপ পার্সপেক্টিভ চিন্তা করেন, তাহলে বিশ্বকাপ পার্সপেক্টিভে বাংলাদেশের খেলাটা ওই অ্যাপ্রোচটা আসলে বিশ্বকাপের মতো হচ্ছে না, বিশ্বকাপের প্রস্তুতির মতো হচ্ছে না। এখন আসলে এই সমস্যাগুলো কি কি হচ্ছে, কেন আসলে এত সমালোচনা হচ্ছে, কেন কথা হচ্ছে, কি কি বিষয় নিয়ে আসলে সমালোচনা হওয়ার জায়গা আছে, আমরা এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো। আমরা একেবারে টপ অর্ডার থেকে শুরু করতে চাই। তার আগে আসলে টসটা দিয়ে শুরু করতে চাই। লাস্ট 2টা ম্যাচে টস জিতে তারা আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, মানে বাংলাদেশ। শেষ পর্যন্ত বোলারদের যে একটা, মানে বোলার বাংলাদেশে ভালো করে, এটা স্বাভাবিক। আর জিম্বাবুয়ের যে ব্যাটিং লাইন আপ, এখানে আসলে এত ভালো বোলিং করার মতো আসলে কিছু নেই। তাদের বিপক্ষে ভালো তাসকিন সাইফুদ্দিন তাদের ন্যাচারাল বোলিংটাই করেছে এবং বাংলাদেশ খুব সহজেই জিতে নিয়েছে। তারপর থেকে আসলে আলোচনা হচ্ছিল যে কেন বিশ্বকাপে যাওয়ার আগে এই জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে আগে টসে জেতার পরও কেন বোলিং করতে হচ্ছে, এটাকে আসলে সেফ ক্রিকেট খেলছে কিনা, শুধু জেতার জন্যই এভাবে আসলে এই পরিকল্পনায় খেলা হচ্ছে কিনা, এটা নিয়ে কিন্তু আসলে অনেক বেশি সমালোচনা হচ্ছিল। গতকাল আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে এটা অবশ্যই এটা সেফ ক্রিকেটে খেলছে। এই কথাটা কিন্তু গতকাল খালেদ মাহমুদ সুজনও বলেছেন যে যেহেতু দেশের মাটিতে খেলা, মিডিয়ার প্রেশার থাকে, ক্রিকেটারদের একটা আলাদা প্রেশার থাকে, সমর্থকদের প্রেশার থাকে, তো সবার আসলে চিন্তা থাকে যে আমাদের এই ম্যাচটা জিততে হবে, যে কোনো উপায়ে জিততে হবে। এটা একটা কারণ হতে পারে। সেই সঙ্গে আর একটা বড় প্রশ্নের ব্যাপার ছিল যে যেহেতু মানে জিম্বাবুয়ে যদি আগে অল আউট হয়ে যাচ্ছে, এই জন্য আসলে বাংলাদেশের ব্যাটিংটা আসলে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে না। কারণ আপনি যখন 120 রান তাড়া করবেন, 140 রান তাড়া করবেন, তখন আসলে ব্যাটিংয়ের আসলে কি পরীক্ষা করবেন, এবং আপনার প্রতিপক্ষে যখন আপনার আসলে মানে এমন তো না যে আসলে জাসপ্রীত বুমরা বোলিং করছেন, কাগিজোরাবাদা বোলিং করছেন, এনরিক নরকিয়া বোলিং করছেন, ব্যাপারটা আসলে এমনও না। যারা বোলিং করছেন আমি তাদের ছোট করছি না, কিন্তু শক্তিমতে তো অবশ্যই অনেকটা পিছিয়ে। আপনি যখন বিশ্বকাপে খেলতে যাবেন, শ্রীলঙ্কার সাথে যখন খেলবেন, মাথিসা পাতিরানা, নোয়ান তুসারা, কাজুন রাজিথা, কিংবা আপনি যদি আফ্রিকার দিকে তাকান, মার্কো ইয়ানসেন, এনরিক নরকিয়া, কাগিজোরাবাদা, আপনি যদি তাদের সাথে কম্পেয়ার করেন, নিশ্চিতভাবে তাদের থেকে অনেকটা পিছিয়ে এখনকার যে জিম্বাবুয়ের বোলিং লাইন আপটা। তখন কিন্তু আসলে এই বোলিং লাইন আপের বিপক্ষে 120 রান তাড়া করে, এখানে আসলে ব্যাটিংয়ের পরীক্ষার কিছু নেই। এই জন্য সবাই চাচ্ছিল যে বাংলাদেশের উচিত পরের ম্যাচে টস জিতে ব্যাটিংটা করা। এবং খালেদ মাহমুদ সুজন গতকাল বলছিলেন যে বাংলাদেশের উচিত হচ্ছে যে অন্তত 200 রানের চ্যালেঞ্জ নিয়ে ব্যাটিংটা করা। যদি আপনি টস জিতে আগে ব্যাটিংটা না করতে চান, তাহলে আপনাকে 120, 30, 40 এই রানটা আপনাকে 13-14 ওভার এই চ্যালেঞ্জ নিয়ে জিততে হবে। তাহলে বোঝা যাবে যে আসলে আপনি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিশ্বকাপের জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন। কিন্তু এটা আসলে বাংলাদেশ কিন্তু করছিল না। কারণ গত ম্যাচে আপনি যদি 138 রান করেছিল জিম্বাবুয়ে, সেই ম্যাচটা জিততে 18.3 ওভার পর্যন্ত খেলতে হয়েছে। তার মানে হচ্ছে আপনি এই 140 রান করতে এই বোলিং লাইন আপের বিপক্ষে ঢুকছেন। এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে টপ অর্ডারের ব্যাটিং নিয়ে। আমরা এইখানটা একটু মনোযোগ দিতে চাই। 200 রানের ব্যাপার যেটা বলছিলাম, যে আজকে কিন্তু বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিয়েছে, কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত 160-65 এই মানে বাংলাদেশ আসলে নর্মালি যে জায়গাটাতে থাকে, যেই ধরনের রান করে, এই অবস্থাতে আছে এখন। কিন্তু আপনি যদি এখনকার সময়ের আন্তর্জাতিক ক্রিকেটে তুলনা করেন, আপনি যদি অন্যান্য দ্বিপাক্ষিক সিরিজগুলো চিন্তা করেন, আপনি লাস্ট পাকিস্তান এবং নিউজিল্যান্ডের যে সিরিজটা হয়েছে, যেখানে 180, 85, 75 এরকম রান হয়েছে। আইপিএলের দিকে তাকালে আইপিএল উইকেটটা অবশ্যই একটু পাঠা টাইপের উইকেট, সেটা আপনি আসলে বিবেচনায় নাও আনতে পারেন। কিন্তু বিশ্বকাপে যখন খেলতে যাবেন, এমন হতেই পারে আপনার প্রতিপক্ষে যেহেতু সাউথ আফ্রিকা আছে, আপনার বিপক্ষে 180 রান, 90 রান, 200 রান করতেই পারে। কিন্তু যখন করবে তখন আপনাকে আসলে চেস করাও শিখতে হবে। কিন্তু বাংলাদেশ আজকে টস জিতে 165 রান করেছে। এটা আসলে মনে হয় যে বাংলাদেশ আসলে যে টাইপের ক্রিকেট খেলে, বাংলাদেশের ক্রিকেটারদের যে সামর্থ্যটা, সেটা আসলে প্রমাণ। এটা আসলে নতুন কিছু না। সবার ধারণা ছিল যে 200 রান হয়তো করবে, কিন্তু বাংলাদেশ আসলে 200 রান চাইলেই করতে পারে না। এটি আসলে আজকে প্রমাণ করেছে। কারণ উইকেটটা আসলে খুব বেশি খারাপ ছিল না, উইকেটটা খুবই ভালো ছিল। আপনি যদি দেখেন দুই দলের ব্যাটিংয়ের পরের দিকের অংশটা খুব ভালো ব্যাটিং হয়েছে। জাকের আলী অনেক, তাওহিদ হৃদয় খুব বেশি ডট খেলেনি। আজকের ম্যাচে মানে খুব সম্ভবত 5টা ডট খেলেছেন, তার আগের ম্যাচে 9টা, তার আগের ম্যাচে 5টা। তো তার কিন্তু খুব ইম্প্রুভমেন্ট হচ্ছে। তো তারা যদি ব্যাটিংটা করতে পারে, তাহলে আসলে
অন্যদের আসলে সমস্যাটা কোথায় হচ্ছে, এইখানে কিন্তু বড় প্রশ্ন হচ্ছে। কারণ এই সমস্যাটা কেন হচ্ছে, কারণ আপনার টপ অর্ডার ব্যাটসম্যানটা আসলে ছন্দে নেই, ফর্মে নেই। কারণ লিটন দাস অনেক দিন ধরে রান পাচ্ছে না। এই বছর 12টা ইনিংসে ব্যাটিং করেছেন, যেখানে একটাও 50 নেই। সর্বোচ্চ রানটা খুব সম্ভবত 30 কিংবা 35 এই রেঞ্জে আছে, এরকম একটা স্কোর করেছে। এবং সবগুলো ম্যাচে আসলে যেভাবে আউট হয়েছেন খুবই দৃষ্টিকটু, বিশেষ করে আজকের ম্যাচটা তো অবশ্যই দৃষ্টিকটু। কারণ ব্লেসিং মুজারামানির বিপক্ষে আপনি বারবার যখন একই শট ট্রাই করতে যাবেন তখন আপনি আসলে ভুল করবেন, আউট হবেন, এটাই খুব স্বাভাবিক। কারণ বোলাররা আসলে এত বোকা না, কারণ বোলার নিশ্চিতভাবে বুঝতে পারে যে আপনি বারবার যদি ওই শটটা খেলার চেষ্টা করছেন, এরকম শটে আপনাকে কিভাবে আউট করতে হবে। ব্লেসিং মুজারাবারি সেটা কিন্তু বুঝে ফেলেছেন, এবং তৃতীয়বার যখন স্কুপ করার জন্য চেষ্টা করলেন লিটন দাস, তখন কিন্তু ঠিকই আসলে বোল্ড হয়ে ফিরে গেলেন। লিটন দাসের আসলে কি বলবো, লিটন দাসকে নিয়ে আপনি হয়তো অনেক সমালোচনায় শুনতে চাইবেন, কিন্তু বাংলাদেশের যে পার্সপেক্টিভ সেখানে আসলে বিকল্প আসলে খুবই হয়তো বলতে পারেন, আপনি পারভেজ ইমনকে খেলাতে পারেন, অনেক আরও অনেক বিকল্পের কথা বলতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে যে তিনি যখন পারফর্ম করেন তখন যেভাবে ব্যাটিং করেন সেটা কিন্তু আসলে খুবই দেখার মতো। কিন্তু এটা আসলে কতদিন আপনি এভাবে রান করবেন, কতদিন আপনি এভাবে তাকে টেনে নিয়ে যাবেন অফ ফর্মে থাকা লিটনকে, সেটা এখন একটা বড় প্রশ্ন। শেষ দুটা ম্যাচ আছে, এখন শেষ দুটো ম্যাচে তিনি সুযোগ পাবেন কি পাবেন না এটা আসলে বলা কঠিন। হয়তো পেতে পারেন, কিন্তু আবার যদি নির্বাচকদের এমন ধারণা থাকে যে আমরা যদি লিটনকে না নিতে চাই, আমাদের ব্যাকআপ যে আছে ইমন, তাকে আমরা একটু বাজিয়ে দেখতে পারি, সেই সুযোগটাও আছে, এটা আসলে ফেলে দেওয়া যাচ্ছে না। কিন্তু লিটনকে আসলে এটা নিয়ে আসলে ভাবতে হবে। তিনি হয়তো মেন্টালি একটু ডিস্টার্ব, মেন্টালি একটু ডাউন, কারণ যেহেতু অনেকদিন ধরে রান করছেন না। তিনি যে রান করতে পারেন না ব্যাপারটা এরকম না, হয়তো তিনি আসলে একটা বৃত্তের মাঝে আছেন, এই গোলক ধাঁধার মাঝে আছেন, এই সেখান থেকে আসলে বেরিয়ে হতে হবে যদি পারফর্ম করতে চান। কারণ তিনি কিন্তু পরিশ্রম কম করছেন, অবশ্যই পরিশ্রম করছেন। এই কোচেরা সবসময় বলছেন, বাকি যারা আছে আমরা যখন আসলে অনুশীলনটা আমরা যখন দেখি তখন তো আসলে বুঝি যে তিনি পরিশ্রমের ঘাটতি নেই, পরিশ্রম অবশ্যই করছেন, কিন্তু আসলে ক্লিক করতে পারছেন না। এটা আসলে তাকে খুঁজে বের করতে হবে যে কী করতে হবে। লিটন দাসের মতো কিন্তু সমস্যাটা নাজমুল হোসেন শান্তরও, কারণ এই বছরে আসলে তার সময়টা ভালো যাচ্ছে না। টি-20 পারফরমেন্স যদি আপনি দেখেন, একটা ম্যাচে 50 করেছিলেন, বাকি ম্যাচগুলোতে আসলে কোনো রানই করতে পারছেন না। এই সিরিজে যদি দেখেন 3 ম্যাচে 100 নিচে স্ট্রাইক রেট নিয়ে একটা মজার তথ্য দেই, সেটা হচ্ছে যে আজকে একটা দৈনিক একটা রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে লেখা হচ্ছে যে মানে বিশ্বকাপে যেতে পারে যে 20টা দল যাবে, যারা যে 20টা দল তাদের সম্ভাব্য যারা অধিনায়ক তাদের স্ট্রাইক রেট নিয়ে একটা কার্ড বানিয়েছে তারা, যেখানে সবার নিচে উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। তিনি মূলত একজন বোলার, তার স্ট্রাইক রেট 107 খুব সম্ভবত, এবং তার ঠিক উপরে আছেন নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের অধিনায়ক, যার স্ট্রাইক রেট টি-20 হচ্ছে 111। এবং আপনি বুঝতে পারছেন 20টা দল, যেখানে আপনি টি-20 র্যাঙ্কিংয়ে 9 নম্বরে আছেন, আপনার পেছন থেকে অন্তত আরও 11টা দল এসে বিশ্বকাপ খেলছে, যেখানে আপনি স্ট্রাইক রেটের বিবেচনা ওই ক্যাপ্টেনগুলোর থেকে, আপনি যদি যুক্তরাষ্ট্রের ক্যাপ্টেন মোনাক প্যাটেলের কথা বলতে পারেন, তার স্ট্রাইক রেট 133, আপনি নেপালের অধিনায়ক রোহিত পারোলের কথা বলতে পারেন, কিংবা আপনি স্কটল্যান্ড কিংবা অন্যান্য যারা আছে নেদারল্যান্ড, তাদের যে ক্যাপ্টেনরা তারাও তো আসলে মানে তারা যদি টি-20 খেলা বুঝতে পারেন, তারা যদি 130, 35, 20, 25 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন, বাংলাদেশের এরকম একটা কালচার থেকে, বাংলাদেশের এত সুযোগ সুবিধা, এত কিছুর পরও এই যে এত কোচিং স্টাফ, এত কিছুর পরও যেন আসলে 110 স্ট্রাইক রেটে ব্যাটিং করা, আজকের যে এখন যে আধুনিক যুগটা, এখনকার যে মডার্ন ক্রিকেটটা, সেখানে 110 স্ট্রাইক রেট একটা বোলারের স্ট্রাইক রেট। আপনি যেটা বললেন উগান্ডার যে অধিনায়ক, তিনি মূলত কখনো পেস বোলিং করেন, মিডিয়াম পেস বোলিং করেন, কখনো আবার স্পিন বোলিং করেন, তার আসলে মূলত বোলার আগে, তার রোলটা আসলে বোলার। তার স্ট্রাইক রেট 107। আপনি কি বলবো, আমি আসলে বলার মতো কথা খুঁজে পাচ্ছি না। যেহেতু নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তিনি নিশ্চিতভাবে বিশ্বকাপে যাবেন, কিন্তু নাজমুল হোসেন শান্তকে ভাবতে হবে, বুঝতে হবে অধিনায়ক হিসেবে তার লিডিং ফ্রম, আমরা বলি যে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তাকে এই ফ্রন্ট থেকে আসলে লিড করতে হবে। সেটা করতে চাইলে তাকে পারফর্ম করতে হবে, এটা কিন্তু বিকল্প নাই। সেই পারফর্মটা কিন্তু তিনি লাস্ট কয়েক ম্যাচ ধরে করতে পারছেন না, এটা একটা বড় কনসার্নের জায়গা। বাংলাদেশের টপ অর্ডার এখন এমন হয়ে গেছে যে টেইল এন্ডার ব্যাটসম্যানদের মতো লোয়ার অর্ডারের ব্যাটসম্যান আসলে বলা এখন টাফ, কারণ বাংলাদেশের লোয়ার অর্ডার যেভাবে পারফর্ম করছে, জাকের আলী অনেক, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তারা যেভাবে ব্যাটিং করছে, এই 3টা ম্যাচেই কিন্তু বাংলাদেশের বিশেষ করে লাস্ট 2টা ম্যাচে কিন্তু এই লোয়ার অর্ডার কিন্তু খুব ভালো ব্যাটিং করেছে, তারাই ম্যাচ জেতাতে বড় ভূমিকাটা রেখেছে।
এই তো গেল ব্যাটিং এর পার্টটা। আমরা একটু বোলিং নিয়ে কথা বলতে চাই। বোলিংয়ের একটা কনসার্নের জায়গা আছে। কনসার্নের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশ শুরুটা খুব ভালো করছে। তাসকিন, সাইফুদ্দিন যারাই বোলিং করছে না কেন শুরুটা খুব ভালো হচ্ছে। জিম্বাবুয়ের 40-50 রানের মধ্যে 4-5টা উইকেট তুলে নিচ্ছে, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে ডেথ ওভার বা পরের দিকে গিয়ে সেকেন্ড হাফে গিয়ে বোলিং করতে কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে। কারণ আপনি যদি লাস্ট দুটো ম্যাচে দেখেন, আপনি গত ম্যাচে আমরা বলেছিলাম যে শেষ 10 ওভারে বাংলাদেশ 100 রান দিয়েছিল এবং যেখানে শেষ 5 ওভারে রান দিয়েছিল 57। এরকম একটা, আপনি যখন এত ভালো বোলিং করবেন তারপর আপনি শেষ 5-10 ওভারে যখন 100 রান এই জিম্বাবুয়ের বিপক্ষে 100 রান দিবেন, তখন আপনার যখন বড় প্রতিপক্ষ বিপক্ষে খেলবেন তখন কিন্তু এটা আসলে 150 হতে পারে, 130-40 যে যাই মানে এরকম হতে পারে। এবং আজকের ম্যাচ যদি আপনি দেখেন, প্রথম 10 ওভারে খুব সম্ভবত 65 রান দিয়েছিলেন, এরপরে বাকি 90-এর বেশি রান দিয়েছেন। অর্থাৎ এই যে 10 ওভার এলেই কিন্তু মানে সেকেন্ড 20 ওভারের ম্যাচের সেকেন্ড হাফটা যখনই আসে তখন কিন্তু বাংলাদেশের বোলাররা নুয়ে পড়ছেন, মানে অতিরিক্ত রান দিচ্ছেন। আপনি যদি টপ অর্ডার ব্যাটসম্যানদের এইভাবে আটকাতে পারেন, লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সাথে আপনি আসলে কেন পারবেন না? এটা একটা কনসার্নের জায়গা। অবশ্যই আরও 2টা ম্যাচ আছে, এরপরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3টা ম্যাচ খেলবে বাংলাদেশ। এই 5টা ম্যাচ অবশ্যই ল্যাকিংসগুলো নিয়ে কাজ করবে এবং খুঁজে বের করার চেষ্টা করবে আসলে কী করলে ডেথ ওভারে বাংলাদেশ ভালো করতে পারে। কারণ আপনার বিশ্বকাপে খেলতে চাইলে ডেথ ওভারটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানেন আপনার যখন আপনি বড় দলের বিপক্ষে খেলবেন, আপনার ডেথ ওভারে কারা ব্যাটিং করবে, তখন আপনি যদি সাউথ আফ্রিকার সাথে যখন খেলতে হবে তখন আপনার এই লোয়ার অর্ডার কিংবা লেট অর্ডারে যখন ব্যাটিং করবেন, হেনরি ক্লাসেন, ডেভিড মিলার কিংবা ক্রিস্টিয়ান স্টাফস তারা ব্যাটিং করবে। আপনি যখন শ্রীলঙ্কার সাথে কথা বলেন, দাসুন সানাকা, ভানুকা রাজাপাকসা, এই টাইপের ব্যাটসম্যানরা ব্যাটিং করবে, তখন এদের বিপক্ষে আপনি যদি এই জিম্বাবুয়ের ওয়েলিংটন মাসাগাজ্জার বিপক্ষে আপনি আসলে 100 রান কনসিড করে ফেলেন, তাহলে আসলে তাদের বিপক্ষে আপনি কত রান কনসিড করবেন? এটা কিন্তু একটা বড় কনসার্ন। নিশ্চিতভাবেই আমরা আশা করবো এই কনসার্নের জায়গা থেকে বাংলাদেশ এটা সমাধান বের করবে এবং মুস্তাফিজ ফিরলে হয়তো আরও খুব সম্ভবত এই জায়গাটা আরও বেশি পরিপক্ক হবে। মুস্তাফিজ খুব সম্ভবত 4th ম্যাচ দিয়ে ফিরছেন আপাতত যে খবরটা আছে। আগামী ম্যাচ আগামী 10 তারিখে, তার আগে অবশ্যই আপনাদের সাথে আমাদের কথা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিক ফ্রেঞ্জির সাথেই থাকবেন।